আরে দূর, আমার আর কাজ বাজ কিছু করতে ইচ্ছে করে না। যদি কেউ বসিয়ে বসিয়ে আমাকে খাবার দিত তাহলে কতই না ভালো হতো। মিসকে ছিল প্রচুর অলস। মিসকে সারাক্ষণ স্বপ্ন দেখতো তাকে কাজ না করে সবাই তাকে খাবার দিবে আর মিসকে বসে বসে খাবার খাবে। না না, আজকে বরং আমি একটু খাবার খুঁজে বেড়াই, নয়তো আমাকে না খেয়ে মরতে হবে। আমি এভাবে বসে থাকলে তো আর কেউ আমাকে খাবার দিয়ে যাবে না। অলস মিসকে এভাবেই বলছিল আর হাঁটছিল। এমন সময় মিসকের সাথে ছাগলের দেখা হয়। আরে মিসকে দাদা, এইভাবে বিড়বিড় করে কোথায় যাচ্ছ শুনি? তোমাকে দেখে তো বড্ড ক্লান্ত লাগছে। ক্লান্ত লাগবে না আবার? আজকাল তো জঙ্গলে কোনো খাবারই খুঁজে পাওয়া যায় না। দিন দিন এই খাবারের অভাবে আমি একদম শুকিয়ে যাচ্ছি। না না শিয়াল দাদা, তুমি হলে অলস। কই, আমি তো চোখের সামনে কত খাবার দেখতে পাই। কত শত মুরগি চোখের সামনে ছোটাছুটি করে। আরে তাই নাকি? তাহলে তো আমাকেও সেখানে নিয়ে যেতে পারিস, আমিও দেখতে চাই কোথায় এত খাবার আছে। আমাকেও নিয়ে চল। ঠিক আছে, চলো আমার সাথে। আমি যেখানে রোজ ঘাস খাই তার পাশে অনেক মুরগি আছে গো। আর মিসকে গিয়ে দেখে সেখানে সত্যি অনেকগুলো মুরগি। আরে সত্যি তো এখানে দেখছি অনেকগুলো মুরগি। ছাগলের সাথে কথা বলে মিসকে মুরগি ধরতে থাকে, কিন্তু মিসকে কিছুতেই মুরগিগুলো ধরতে পারে না। এই থাম 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 বলছি, দাঁড়া। আরে দাঁড়া বলছি। এই রে, এই এই ধরতেই তো পারছি না। এই মুরগি থাম বলছি, থাম। মুরগিগুলো ছিল ভীষণ চালাক। মিসকে মুরগিগুলোর পিছু একটু দৌড়াতেই হাঁপিয়ে যায়। উফ বাবারে, হাঁপিয়ে গেলাম। ওরে ছাগল, আমি তো হাঁপিয়ে গেলাম রে। আমার দ্বারা আর মুরগির পিছু ছোটা সম্ভব না। মিসকে দাদা, তুমি সত্যি অলস। আর একটু দৌড়ালেই তো ধরতে পারো। উফ, আমি আর কিছু করতে পারবো না। ছাগল, তুই বরং আমাকে কয়েকটা মুরগি ধরে দে। দাদা, তুমি অনেক অলস, অনেক। আমি ঘাস খেতে এসেছি, ঘাস খেয়ে যাব। আর তোমাকে মুরগি সন্ধান দিয়েছি, এখন তুমি যা ইচ্ছা করতে পারো। আমি চললাম গো। এসব বলে ছাগল সেখান থেকে চলে যায়। আর মিসকে সেখানে মুরগি না ধরেই বসে থাকে। এভাবেই অলস মিসকে দিন কাটতে থাকে। আজকেও আমার আর খাওয়া হলো না। না, আজকে একটু জঙ্গল থেকে ঘুরে আসি। অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। শরীরটা আমার একদম ম্যাচম্যাচ করছে। একটু ঘোরাঘুরি করে আসি। এরপর মিসকে আর এক মুহূর্ত দেরি করে না। মিসকে বাহিরে ঘুরতে থাকে। মিসকে ঘুরতে ঘুরতে একটি জঙ্গলে চলে আসে। আর এমন সময় মিসকে একটি শিয়ালের সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যায়, কারণ শিয়ালটি তখন ভীষণ দৌড়ে আসছিল। আরে আরে, এ কি? এমা, তুমি তো দেখছি একদম হুবহু আমার মতো দেখতে। হ্যাঁ, আমিও তো সেটাই দেখছি। তুমি আর আমি তো দেখছি একদমই একই রকম। আমরা কি তাহলে যমজ? আমিও তো সেটাই ভাবছি। আমরা তাহলে যমজ ভাই। ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলাম আমরা নাকি যমজ ছিলাম, আর আমার যমজ ভাই জন্মের কিছুদিন পরই হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, এবার তাহলে সবটা বুঝতে পেরেছি। তবে তুমি এভাবে হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছিলে কেন? কেন আবার? চুরি করতে গিয়ে দৌড়ানি খেয়েছি, তাই এভাবে দৌড়াচ্ছিলাম। বাবারে বাবা, ধরা পড়লি, আজ আমার রক্ষা ছিল না। আরে বাহ, আমরা দুই ভাই তো দেখছি একই রকম। দুইজনে সমান সমান অলস। তবে আমাদের তো ভালোই কাজ করা যাবে। তা যা বলেছিস। তবে শোন, এই জঙ্গলে তোর বেশি দিন থাকা ঠিক হবে না। এমনি চুরি করতে গিয়ে তুই ধরা পড়ে গেছিস। এবার তোকে ধরতে পারলে সবাই মেরে শুটকি বানাবে। তুই আমার সাথে চল, দুই ভাই মিলে মাথায় কোনো বুদ্ধি বের করা যাবে। এরপর মিসকে আর তার যমজ ভাই মিলে চুপ করে মিসকের জঙ্গলে চলে আসে। আর বল্টু মিসকের জঙ্গলে চুপটি করে লুকিয়ে থাকে। বল্টু, তুই তাহলে এখানেই থাক, আমি চললাম। তুই একদম ঠিক সময় তোর কাজ করে নিবি, কেমন? এরপর পাজি মিসকে শিয়াল যায় সিংহের কাছে। এ কি মিচকে, তুই তুই এই অসময়ে আমার কাছে এলি যে? হ্যাঁ রাজা মশাই, আমি ছাড়া আর কে আপনার কথা ভাবে বলুন? ভাবলাম আপনি তো একাই থাকেন, তার উপর আবার আপনার বয়স হয়ে গেছে, তাই আপনাকে বরং সঙ্গ দেওয়া যাবে। সত্যি রে, তুই অনেক ভালো। আমি একা আছি বলে তুই কিনা বিশ্রাম না নিয়েই আমার কাছে চলে এলি। জানিস তো, এখন বয়স হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ইচ্ছে করে জঙ্গলের সব দায়িত্ব ছেড়ে দিয়ে জঙ্গল ভ্রমণে বেরিয়ে পড়ি। সে তো আপনি যেতেই পারেন মহারাজ,
আপনার বয়স হয়ে গেছে, বাঁচবেন বা আর কদিন? যতদিন বাঁচবেন আপনি বাঁচার মতো বাঁচুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তুই একদম সত্য কথা বলেছিস। খুব তাড়াতাড়ি আমি জঙ্গল ভ্রমণে বের হব। তারা দুজনে প্রায় সারা রাত এভাবেই গল্প করতে থাকে। আর সকাল হতেই বাঘিনী চিৎকার করতে করতে রাজা সিংহের কাছে চলে আসে। রাজা মশাই, ও রাজা মশাই, আপনি এই চোর মিসকের একটা ব্যবস্থা করুন। এই চোর কালকে আমার বাড়িতে ঢুকে মুরগি চুরি করেছে। আরে আরে বাঘিনী মামি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি কেন চুরি করতে যাব? তাই চুপ, আমার সামনে একদম সাধু সাজতে আসবি না কিন্তু। আমি নিজে চোখে তোকে চুরি করতে দেখেছি, আর তোর পিছু পিছু দৌড়েছে কিন্তু। আরে থামো থামো বাঘিনী, তোমার কি মাথা গেল নাকি? মিসকে তো কাল সারা রাত আমার সাথেই ছিল, তাহলে চুরি করবে কি করে? মিসকে তো আর কোনো জমজ ভাই নেই। আর তোমরা তো জানো আমি কখনো মিথ্যা বলি না। আমি বলি কি বাঘিনী, তুমি মনে হয় ভুল দেখেছো। না না, আমি একদম স্পষ্ট দেখেছি, ওটা কিছুতেই ভুল হতে পারে না। থাক, অনেক হয়েছে মামি। নিশ্চয় ঘুমের ঘরে কিছু একটা দেখেছো আর আমার কথা বলছো। এত বছর থেকে আমি জঙ্গলে আছি, আর এখন কিনা আমাকে চুরির অপবাদ নিতে হবে? আরে আরে থাক থাক মিসকে, আর কাঁদিস না। বাঘিনী হয়তো বুঝতে পারেনি। সিংহের কথা শুনে বাঘিনী আর কোনো কথা বাড়ায় না। বাঘিনী সেখান থেকে চলে যায়। আর মিসকেও সিংহকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। আরে বল্টু, তুই তো একদম কাজের কাজ করেছিস রে। কই, কি কি চুরি করেছিস আমাকে দে তো। এরপর বল্টু মিসকেকে চুরি করা মুরগি খেতে দেয়, আর মিসকে মজা করে মুরগি খেতে থাকে। সত্যি একেবারে কাজের কাজ একটা হয়েছে। তোকে যে কেন আগে খুঁজে পাইনি, তাহলে দুই ভাই মিলে আরো আগে এমন বুদ্ধি বের করতে পারতাম। দুই ভাই মিলে মজা করে মুরগি খেতে থাকে, আর এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু জঙ্গলের কেউ মিসকেকে একদম ধরতে পারে না। এইদিকে বল্টু চুরি করতে থাকে, কিন্তু প্রমাণ সাক্ষীর অভাবে কেউ তাদের হাতে নাতে ধরতে পারতো না। আরে বল্টু, কাল তো আমাদের একটা নিমন্ত্রণ আছে। শিয়ালিনী কাল ওর মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। সে কি রে মিচকে, তুই আমাকে রেখে কিনা নিমন্ত্রণ খেতে যাবি? কতদিন হলো কোনো নিমন্ত্রণ খাওয়া হয় না। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে, সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এরপর তারা দুজন মিলে মাথায় বুদ্ধি বের করে। আর পরের দিন মিসকে যায় সবার সাথে নিমন্ত্রণ খেতে। সত্যি খাবারগুলো কিন্তু দারুণ মজা হয়েছে। এত সুস্বাদু খাবার আমি কিন্তু আগে কখনো খাইনি। মিসকে এভাবেই খাবারের প্রশংসা করতে থাকে। ও মা, খাবারগুলো গলায় আটকে যাচ্ছে আমার। যাই নদী থেকে একটু পানি খেয়ে আসি। এরপর মিসকে যায় নদীতে পানি খেতে, আর পানি খেয়ে ঝোপের মাঝে লুকিয়ে থাকা বল্টুর কাছে যায়। এরপর বল্টু গিয়ে খাবার খেতে শুরু করে। একি মিসকে দাদা, তুমি তো এক্ষুনি কতগুলো মুরগি খেলে, আবার কিনা খাচ্ছো? মানে আজকাল যা রুচি হয়েছে না। হ্যাঁ, রুচি তো হবেই, তাই না বল্টু? বলি কি, আর কতদিন পালিয়ে থাকবি? আমার হাতে যে আজ ধরা পড়ে গেছিস। তোদের দুই ভাইয়ের কাহিনী আমি সব জেনে গেছি। এরপর বাঘিনী মিসকে ধরে নিয়ে আসে, আর সবাইকে তাদের কুকিরদের কথা সবটা খুলে বলে। ছি 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 ছি, কি রে মিসকে, এভাবে কিনা বিশ্বাসঘাতকতা? এবার তবে তোকে শাস্তি পেতেই হবে। এরপর সবাই মিলে দুই চমচ ভাইয়ের উপর ভীষণ রেগে যায়, আর তাদের দুজনকেই জঙ্গল থেকে তাড়িয়ে দেয়। এটি একটি সুন্দর জঙ্গল। এই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। পশু পাখিরা বেশ সুখেই তাদের দিন কাটাচ্ছিল। ওই জঙ্গলে এক মা হাঁস বাস করত। মা হাঁস আজ 2 দিন হলো একটি ছানা ফুটিয়েছে। মা হাসি, চল মা, আমার সাথে চল, তোকে আমি আজকে জঙ্গল ঘুরিয়ে দেখাই। না মা না, আমি বাইরে যাব না, আমার ভীষণ ভয় করে। কত বড় বড় পশু পাখি, ওরা হা করে উপরে তাকিয়ে দেখতে হয়। পাগলি মেয়ে আমার, এভাবে ভয় পেলে কি চলবে নাকি? শোন, জঙ্গলে ভালো মন্দ সবাই আছে, তাই নিজেকে বাঁচাতে হলে সবার সাথে লড়াই করে চলতে হবে। চল তো আমার সাথে। না না না, আমি যাব না, আর কদিন পরে বরং তুমি আমাকে নদীতে নিয়ে যেও।
বাড়ি হাঁসদের কাজই হলো নদীতে সাঁতার কাটা। তুই হলি আমার মেয়ে, বাঁচতে হলে তোকে বাঁচার মতো বাঁচতে হবে। মা হাঁস এইভাবেই বলে তার মেয়েকে নিয়ে জঙ্গলে হাঁটতে থাকে। এমন সময় তাদের সামনে হরিণী চলে আসে, আর হাঁসছানা হরিণীকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর মায়ের পিছু লুকিয়ে পড়ে। আরে হাঁস দিদি যে, তো তোমার সাথে কে এটা? তোমার মেয়ে নাকি? ও মা, কত সুন্দর তোমার ছানা, দেখে একদম মন ভরে গেল। তো আমাকে দেখে তোমার মেয়ে এইভাবে লুকিয়ে পড়েছে কেন শুনি? আসলে তোমাকে আগে কখনো দেখেনি তো, তাই একটু ভয় পেয়েছে। ও নিয়ে ভেবো না তুমি। মা হাঁস হরিণের সাথে কথা বলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। মা, ও মা, তোমার সাথে ওভাবে কথা বললো কে গো? ও বাবা, কে লম্বা লম্বা দুটো গাছ মাথায়? আমার তো ভীষণ ভয় করছে, যদি আমাকে গুঁতো মেরে ফেলে দিত। ওগুলো গাছ নয় রে মা, ওগুলো হলো শিং। আর শোন, তোর হরিণী মাসি অনেক ভালো বুঝেছিস, তোর কোনো ক্ষতি করবে না। মা হাঁস এভাবেই মেয়েকে বোঝাতে থাকে আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এভাবেই মা হাঁস প্রায় পুরো জঙ্গল মেয়েকে চিনিয়ে দেয়। এরপর মামে মিলে নদীতে যায় সাঁতার কাটতে। কি হলো, চুপটি করে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, আমি তোকে সাঁতার কাটা শিখিয়ে দিচ্ছি, নেমে পড় তো। না মা, না, আমার ভয় করছে, আমি যেতে চাই না, আমি তো সাঁতার পারি না। পাগলি মেয়ে আমার, কিছু হবে না, আমি আছি তো, আমি ঠিক তোকে শিখিয়ে দিব। হাঁসের ছানাটি সাঁতার কাটার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু ছানাটি বারবার পানিতে ডুবে যাচ্ছিল। এরপর মা হাঁস ছানাটিকে সাঁতার শিখিয়ে নেয়। এভাবে দিন কাটতে থাকে। মা হাঁস দিন দিন ছানাটিকে সাহসী করে তুলতে থাকে। একদিন মা, ও মা, তুমি এই অবেলায় শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ? আরে বা, আমার শরীরটা ভীষণ খারাপ। আমার মনে হয় আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। শোন মা, শোন, আমি না থাকলে একদম ভয় পাবি না। সব সময় বলি সাহস নিয়ে চলবি। তুই যত দুর্বলতা দেখাবি তোকে তত বিপদে ফেলবে। মায়ের কথা শুনে ছানা হাসি ভীষণ কাঁদতে থাকে, আর মা হাঁস তার ছানাকে একা রেখে সেখানে মারা যায়। মা, মা, তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে মা? আমি একা একটা ছানা কিভাবে থাকবো? আমার যে আপন বলতে কেউ থাকলো না। হাসি তার মায়ের কাছে এভাবেই কাঁদতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। মায়ের জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। পা থাকলে আমাকে কত জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াতো। হাসি যখন এভাবেই কাঁদছিল, এমন সময় সেখানে শিয়াল চলে আসে। কিরে ছানা, এভাবে কাঁদছিস কেন? আহারে, মা মরা মেয়ে, তোকে দেখলেই আমার ভীষণ মায়া হয়। কাঁদিস না তুই, আর কোনো চিন্তা করিস না, আমি আছি তো, আমি তো শিয়াল মামা। শিয়াল এভাবেই সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। না না, এই শিয়ালকে একদম বিশ্বাস করা যাবে না। মা বলেছে আমাকে ভয় না পেয়ে শক্ত হয়ে চলতে, কারো সাহায্য আমি দিব না, আর সহজে কাউকে বিশ্বাসও করব না। ছানাটি কাউকে বিশ্বাস করতে চায় না। এদিকে রাত নেমে আসে, আর শিয়াল ছানাটিকে খাওয়ার জন্য গুহার সামনে আসে, আর এসে দেখে গুহার দরজা লাগানো। এই রে, এই ছানাটি দেখি অনেক চালাক, দরজা লাগিয়ে দিয়ে রেখেছি। এখন আমি একে খাবো কি করে? মা হাসি, হাসি, এই দেখ মা, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, দরজা খোল মা। না শিয়াল মামা, পেটে খিদে নেই, আমি অনেকগুলো খাবার সংগ্রহ করেছি, তোমার খাবার আমার প্রয়োজন নেই। হাসির কথা শুনে শিয়াল হতাশ হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। শিয়াল অনেক ছলচাতুরি করেও হাসিকে খেতে পারে না, এতে শিয়াল ভীষণ রেগে যায়। শোন শয়তান ছানা, তোকে আমি যতটা বোকা ভেবেছিলাম তুই ততটা বোকা নস, তোকে তো আমি খেয়ে ছাড়বো। বাড়ি আমার মা নেই বলে কি ভেবেছো? আমি দুর্বল?
শোনো, আমি দুর্বল নই, আর আমাকে খাওয়ার সাহস তোমার নেই। তুমি হলে এক সামান্য ছিটকে চোর। আমি জঙ্গলে সবাইকে বলে দিয়েছি, তুমি যদি আমার কোনো ক্ষতি করতে আসো না, তাহলে সবাই তোমাকে ছেড়ে দিবে না। এসব বলে ছানাটি সেখান থেকে চলে যায় আর মিসকে ভীষণ অবাক হয়ে যায়। বাবা, মা মরা হলেও দেখছি মুখের জোর ভালোই আছে, আমাকে দেখছি কোনোভাবেই ভয় পায় না। তাহলে কি একে খাওয়া হবে না? শিয়াল এভাবেই বারবার হতাশ হতে থাকে, কিন্তু শিয়াল কিছুতেই হাসিকে খেতে পারে না। এভাবেই দিন কাটতে থাকে। হাসি, এই ছানা হাসি, এদিকে আয়, শুনে যা। হ্যাঁ মাসি, বলো আমাকে, ডাকছো তুমি? হ্যাঁ ডাকছি। বলি কি, সারাদিন এইভাবে কোথায় কোথায় ঘুরে বেড়াস শুনি? যদি কোনো বিপদ হয় তখন কি হবে? ও, এই জন্য বুঝি তুমি আমাকে ডাকলে? শোনো গো, শোনো, আমার কোনো বিপদ হবে না, আমার কেউ ক্ষতি করতে পারবে না। আমার মা বলেছে কাউকে ভয় না পেতে, মনে সাহস নিয়ে চললে কোনো বিপদ হবে না। সত্যি তুই একটা সাহসী হাসির ছানা, এভাবে মনে সাহস নিয়ে চলবি। কিন্তু শোন, সব জায়গাতে কিন্তু একদম পাকনামি করতে যাবি না, এই বলে দিলাম, তাহলে কিন্তু বিপদ হবে। আমার কোনো বিপদ হবে না গো, তুমি দেখো। তারা যখন এভাবেই গল্প করছিল, এমন সময় তারা বাঘের গর্জন শুনতে পায় আর হরিণী ভীষণ ভয় পেয়ে যায়। মা হাসি, দেখ দেখ, বাঘের গর্জন শুনতে পাচ্ছি, তাড়াতাড়ি চল এখান থেকে, নয়তো আমাদের বিপদ হতে পারে। কি বললে তুমি? বাঘ? ও মা, সে ছোটবেলা থেকে শুনেছি বাঘের গল্প, কিন্তু কখনো বাঘ দেখিনি। আজকে তো আমি বাঘের সাথে দেখা করেই ছাড়বো। পাগল হয়ে গেলি নাকি? বেশি সাহস দেখানো একদম ঠিক নয়, শেষে দেখবি বাঘের পেটে যাবি। চল পালাই। ও মা, বাঘটা মনে হয় এই কাছেই চলে এসেছে। তুমি ভয় পেলে যাও, আমি বাবা যাচ্ছি না। বাঘ একদম চলে আসে। এদিকে হরিণী বাধ্য হয়ে হাসিকে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এই ছানা, কে তুই? তোর তো সাহস দেখছি ভালোই। তুই কি আমাকে দেখে ভয় পাস না নাকি? আমাকে দেখে জঙ্গলে সবাই থরথর করে কাঁপে, আর তুই কিনা দাঁড়িয়ে আছিস। বাড়ি, তোমাকে দেখে আমি ভয় পাবো কেন শুনি? কারণ আমি তোকে খেয়ে ফেলবো, তাই তুই আমাকে ভয় পাবি। তুমি হলে বনের রাজা, তাহলে তোমাকে ভয় পাবো কেন? রাজাকে কেউ কখনো ভয় পায় নাকি? আর আমি তো ছোট্ট ছানা, তুমি কি না আমার মতো ছানাকে খাবে? সেটাও তো কথা। আর আমি তো মায়ের কাছে তোমার নামে কত গল্প শুনেছি। মা বলেছে যে বাঘ আমার মামা হয়, বাঘ মামা নাকি ইয়া বড় শক্তিশালী। তাই নাকি? তাহলে তো তোর মা আমার নামে তোর কাছে অনেক প্রশংসা করেছে। আচ্ছা বেশ, ঠিক আছে, তোকে আমি খাবো না, কারণ তুই অনেক সাহসী, আর তুই আমার নামে যা প্রশংসা করেছিস এই জঙ্গলের আজ পর্যন্ত কেউ করেনি। তাই নাকি রাজা মশাই? বাঘের মুখে কথা শুনে ছোট্ট হাসি ভীষণ খুশি হয়, আর বাঘ হাসিকে না খেয়ে সেখান থেকে চলে যায়। আর হরিণী আড়াল থেকে বেরিয়ে আসে। হ্যাঁ রে হাসি, সত্যি তুই তো অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেললি। এত ছোট একটা ছানা হয়ে কিনা বাঘের মুখ থেকে ফিরে এলি, সত্যি তোর তুলনা হয় না। এভাবেই সবাই ছোট্ট হাসির সাহসের প্রশংসা করত। এভাবেই আরো দিন কাটতে থাকে। একদিন এক দুষ্ট চিলের নজর পড়ে ছোট্ট হাসির দিকে। না না, কি সুন্দর একটা ছানা, এই ছানাকে তো আমি ডিনারে খাবোই খাবো। চিল আর লোভ সামলাতে পারে না, চিল গিয়ে খপ করে হাসিকে ধরে ফেলে। আর হাসি সামান্য ভয় না করে মনের সুখে গান গাইতে থাকে। এদিকে চিল তখনও উঠছিল। আকাশে ওড়ার স্বপ্ন আমার পূরণ হলো রে, নীল আকাশে নীলের কাছে নিয়ে চলো রে। হাসি এভাবেই মনের সুখে গান গাইতে থাকে। আর মনের সুখে গান গাওয়া দেখে চিল বেশ অবাক হয়। আর যেই না চিল কথা বলার জন্য মুখ খুলেছে, অমনি হাসি ধপাস করে পানিতে পড়ে যায়। আমাকে কিনা ধরবে? কিছুতেই ধরতে পারবে না। এবার বরং চলো পানিতে লুকোচুরি খেলি। হাসির এমন সাহসিকতা দেখে চিল ভীষণ রেগে যায়, আর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে কেউ আর ছোট্ট হাসিকে ঠকাতে পারেনি।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.